তীব্র বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাসভবনে আগুন, ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল। জালিয়াত ও ক্ষমতার অপব্যবহার, থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে 1 বছরের কারাদণ্ড। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি ট্রাম্পের, ইউক্রেনে রাশিয়ার কয়েকশো ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। এবং ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধাপরাধের অভিযোগে জাতিসংঘের তীব্র নিন্দা, গাজা রোবট দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল, 24 ঘন্টায় নিহত 52। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। গতকাল গুলিতে 19 বিক্ষোভকারী নিহত, পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার পর আজ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন সহ একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে কেপি শর্মার সরকার। বাতিল করা হয়েছে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সোমবারের সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার ভোর থেকেই উত্তাল ছিল নেপাল। প্রথম দিনের বিক্ষোভ দমাতে বিক্ষোভকারীদের উপর গুলি করলে নিহত হয় 19 জন, আহত হয় কয়েকশো। হতাহতের এই ঘটনায় ফুঁসে ওঠে জনতা। রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় তরুণরা। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। হামলা চালানো হয় উপপ্রধানমন্ত্রী ও সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়কেও লক্ষ্যবস্তু করা হয়। আর এতেই পদত্যাগ করতে বাধ্য হন কেপি শর্মা। মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তার সচিবালয়। চলমান সংকটের সংবিধানসম্মত সমাধান করতেই এ পদত্যাগ, জানান কেপি শর্মা। গুরুতর পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কা থেকে বাতিল করা হয় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশি সকল নাগরিককে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। গেল সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ 26টি সামাজিক মাধ্যম অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে কেপি শর্মার নেতৃত্বাধীন সরকার। সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার রাজপথে নেমে বিক্ষোভ করেন নেপালের কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুণ বা জেনজি প্রজন্ম। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। প্রবল বিক্ষোভ, প্রাণহানির জেরে নেপালের সরকার তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। তবে সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, জেনজি প্রজন্মের এই বিক্ষোভ কেবল কি সোশ্যাল মিডিয়া নিষেধের কারণেই? দেশের বহুল প্রচারিত দৈনিক কাঠমান্ডু পোস্ট বলেছে, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এছাড়া নেপো কিডস ও নেপো বেবিজ হিসেবে পরিচিত ক্ষমতাশীলদের সন্তানদের অযাচিত সুযোগ সুবিধা প্রদান এই আগুনে ঘি ঢেলে দিয়েছে। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। গেল কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন নেপালি তরুণেরা। তারা টিকটক, রেডিট সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নেপো কিডস, নেপো বেবি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে আসছিলেন। এরই মধ্যে 4 সেপ্টেম্বর রাতে নেপাল সরকার 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ও মেসেজিং অ্যাপ বন্ধ করে দিলে তরুণদের এই প্রতিবাদ নতুন করে গতি পায়। প্রতিবাদ জানাতে এবার অনলাইন ছেড়ে রাজপথে নামেন হাজার হাজার নেপালি তরুণ। তাদের এই বিক্ষোভ দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের রূপ নেয়। যদিও নেপালের প্রধানমন্ত্রী অলিড বরাবরই দাবি করে আসছেন সরকারের এই সিদ্ধান্ত তাদের জাতীয় মর্যাদা রক্ষার পদক্ষেপ, তবে তরুণেরা বলছেন এটি সরকারের ভিন্ন মত দমনের কৌশল ছাড়া আর কিছুই নয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, নেতাদের সন্তানেরা বিদেশ থেকে ফেরে গুচ্চি ব্যাগ নিয়ে, আর সাধারণ মানুষ ফেরে
কফিনে। পরিসংখ্যান বলছে তীব্র দারিদ্র্য ও বেকারত্বের কারণে দেশটির 15 থেকে 29 বছর বয়সী তরুণদের প্রায় 19.2%ই ভাড়াটে যোদ্ধা হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হচ্ছেন। গেল সপ্তাহ জুড়ে টিকটক ও রেডিটে নেপো কিডস ও নেপো বেবি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা হচ্ছিল, আর এসব পোস্ট ব্যাপকভাবে সবাই শেয়ারও করছিলেন। এসব পোস্টে দেশে বসবাসরত নেপালি ও প্রবাসী নেপালিরা রাজনীতিবিদদের পরিবারের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রা আর সাধারণ নাগরিকদের দুঃসহ সংগ্রামের চিত্র তুলে ধরেন। নেপালের অর্থনীতি পর্যটন নির্ভর। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা দেশটির এই অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। তবে মাধ্যমগুলো নিষিদ্ধের সিদ্ধান্ত অর্থনীতির উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তরুণীরা যাদের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী অলি, সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা ও পুষ্পকমল দহল প্রচণ্ডের পরিবারের সদস্যরাও রয়েছেন। এই আন্দোলনকে শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধের দামামা বলে অভিহিত করেছেন স্থানীয় সমাজ বিশ্লেষকেরা। ইমরুল হাসান, RTV। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালতের বরাতে সংবাদ সংস্থা BBC জানায়, পূর্ববর্তী দুর্নীতির জেরে দোষী সাব্যস্ত হওয়ার পাশাপাশি থাকসিন ইচ্ছাকৃতভাবে কারাদণ্ডের দীর্ঘ সময় কাটিয়েছেন হাসপাতালে। তাই সময় দীর্ঘায়িত করার কারণে দেয়া হয়েছে এমন শাস্তি। এর আগে 2001 সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকসিন ও তার পরিবার থাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করেন। এরপর তার বোন ইংলাক ও মেয়ে পেতংতার্ন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে গেল আগস্ট কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের এক ফোনালাপ ফাঁস হয়। এতে নৈতিকতা লঙ্ঘনের দায়ে তার মেয়েকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করে সাংবিধানিক আদালত। রাশিয়ার উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর রাশিয়াকে এ হুমকি দেন তিনি। ইউক্রেনের বিভিন্ন স্থানে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় নেতারা। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কড়া প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গেল শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন স্থানে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে নিহত হয় অন্তত 4 জন। হামলায় রাজধানী কিয়েভের একাধিক সরকারি ভবনে আগুন ধরে যায়। ইউক্রেনের রাশিয়ার করা এই হামলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতি নিয়ে আমি মোটেই সন্তুষ্ট নই। মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুতি চলছে। গেল 15 আগস্ট যুক্তরাষ্ট্রের অ্যালাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের অগ্রগতি হয়নি, বরং বৈঠকের পর ইউক্রেনে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। সবশেষ রোববারের হামলার পর রাজধানী কিয়েভের কেন্দ্রে অবস্থিত ইউক্রেনের মন্ত্রিপরিষদ ভবনের ছাদ থেকে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যায়। 3.5 বছর ধরে চলা এই যুদ্ধে এবারে ইউক্রেনের কোনো সরকারি ভবনে হামলার ঘটনা ঘটল। রাশিয়া অবশ্য ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে। পুতিন বাকি বিশ্বের পরীক্ষা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার বিরুদ্ধে মিত্র দেশগুলো থেকে ব্যাপক প্রতিক্রিয়া জরুরি। পুতিন বাকি বিশ্বের পরীক্ষা নিচ্ছেন। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী প্রতিক্রিয়া আশা করছি। এটাই এখন দরকার। এই হামলা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ফ্রান্স সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লিয়েন ক্রেমলিনের বিরুদ্ধে কূটনীতিকে উপহাস করার অভিযোগ করেছেন। এর আগে রাশিয়ার তেল ক্রয় করে এমন দেশগুলোর উপর ওয়াশিংটন শুল্ক আরোপ করতে পারে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইমতিয়াজ আহমেদ, RTV।
মেক্সিকোতে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছে 10 জন। নিহতদের মধ্যে 7 নারী এবং 3 পুরুষ রয়েছে বলে জানিয়েছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল দপ্তর। এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 61 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় বাসটি। ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধাপরাধের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসযজ্ঞ, প্রাণহানি বাড়তে থাকা এবং জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহ বাধাগ্রস্তের অভিযোগে নিন্দা জানালো সংস্থাটি। আর আন্তর্জাতিক অনুরোধ উপেক্ষা করে গাজা শহরের মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা নগরীর রাস্তায় স্থলসেনা মোতায়েনের পরিবর্তে দূরনিয়ন্ত্রিত ও বিস্ফোরক ভর্তি রোবট দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া গেল 24 ঘন্টায় গাজায় আরও 52 জন নিহত হয়েছেন। ইমরুল হাসানের আরও একটি রিপোর্ট। অবরুদ্ধ ফিলিস্তিনে ইসরায়েলি হামলার ধরন পরিবর্তিত হচ্ছে, আর ইসরায়েল একের পর এক যুদ্ধাপরাধ করছে এবং গাজার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। ইসরায়েল একটির পর একটি যুদ্ধ অপরাধ করছে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি করার মতো যথেষ্ট কারণ আছে। গেল জানুয়ারিতে আদালত ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ফলকার তুর্ক গাজায় রক্তপাত বন্ধের আহ্বান এমন এক সময় জানালেন যখন ইসরায়েলি বাহিনী গাজা শহরকে ধ্বংস করে দিচ্ছে এবং নগরীতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে আন্তর্জাতিক সব অনুরোধ উপেক্ষা করে গাজা শহরের মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধ কৌশলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে সেখানকার বাসিন্দাদের মধ্যে। ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা নগরীর রাস্তায় স্থল সেনা মোতায়েনের পরিবর্তে দূরনিয়ন্ত্রিত ও বিস্ফোরক ভর্তি রোবট দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। মিডল ইস্ট আই বলছে গেল মাসে প্রায় 10 লাখ মানুষের গাজা নগরীতে হামলা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে বড় বড় বিস্ফোরণে শহরটি কেঁপে উঠছে প্রায় প্রতি রাতেই। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় স্থলসেনা মোতায়েনের পরিবর্তে দূরনিয়ন্ত্রিত ও বিস্ফোরক ভর্তি এপিসি পাঠাচ্ছে ইসরায়েল। এদিকে তিউনিসিয়ার জলসীমায় ড্রোন হামলা শিকার হয়েছে দ্য গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ফর গাজার বহরে থাকা প্রধান নৌকাটি। তবে এই ঘটনায় নৌকাটিতে থাকা 6 জন যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন বলে জানায় সংগঠনটি। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা জিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে পর্তুগালের পতাকাবাহী নৌকাটিতে ফ্লোটিলার নেতৃত্ব দানকারী কমিটি সদস্যদের বহন করা হচ্ছিল। হামলার ফলে নৌকাটির প্রধান ডেক এবং স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক উদ্যোগে ফ্লোটিলা 44টি দেশের প্রতিনিধিদের সহযোগিতায় যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সমুদ্রপথ পাড়ি দিচ্ছে। হামলার পর অনেক মানুষ তিউনিসিয়ার সিদি বো সাইদ বন্দরে জড়ো হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেয়। ইমরুল হাসান, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিষয়। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।